আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? বরাবর না আজকে আমাদের 9 নং লেকচারের ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে নাটক অর্থাৎ সিরাজউদ্দৌলা, বাংলা অনুজ্ঞা, ক্রিয়ার ভাব ও কাল। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সিরাজউদ্দৌলা থেকে প্রতি বছর একটা বা দুইটা করে কোশ্চেন আসে এবং ক্রিয়ার কাল এবং অনুজ্ঞা থেকে তো এসেই থাকে। আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা আমি একটু জানতে চাইবো তোমাদের কাছে। ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং কে কোন জেলা থেকে আমাদের ক্লাসটিতে যুক্ত হয়েছে একটু ঝটপট জানিয়ে দাও। এবং প্রত্যেকেই নিজেদের টাইমলাইনে ক্লাসটি শেয়ার করে রাখো। সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্টে ঝটপট জানিয়ে দাও। আমরা মূল ক্লাসটি অতি দ্রুত শুরু করব। আমরা কে কোন জেলা থেকে ক্লাসটিতে যুক্ত হয়েছি এবং প্রত্যেকেই বন্ধুদেরকে একটু মেনশন করে জানিয়ে দিই। আমাদের পেজে প্রতিনিয়ত অনেক ক্লাস হচ্ছে, সেক্ষেত্রে তুমি যদি এই ক্লাসটি পরবর্তীতে আরো 1 মাস পর বা হচ্ছে 15-20 দিন পর দেখতে চাও, সেক্ষেত্রে তুমি যদি তোমার টাইম লাইনে শেয়ার করে রাখো, তাহলে কিন্তু এই ক্লাসটি যখন তোমার এই টপিকটা তোমার সমস্যা হবে তখন দেখে নিতে পারবা। ক্লিয়ার ভাই, ক্লিয়ার। এরপরে দেখো, লেখক পরিস্থিতি থেকে আমাদের যেই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে পড়তে হবে। ভাই দিনাজপুর থেকে, আমি পাবনা থেকে জয়েন হয়েছি। প্রত্যেকে ক্লাসটি একটু শেয়ার করে একটু আমাকে ডান লিখে জানাও। আমরা আজকের ক্লাসে গত দিনের ন্যায় প্রথমে বেসিকটুকু আলোচনা করব, এরপর হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো ধারাবাহিকভাবে আমরা বিগত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করব। তাহলে দেখো, সিকান্দার নাট্যকার ছিলেন সিকান্দার আবু জাফর। জন্ম পরিচয়টা পড়তে হবে এখানে। 19 মার্চ 1919 খ্রিস্টাব্দে তেতুলিয়া তালা সাতক্ষীরা। তার পিতা ছিল সৈয়দ মঈনুদ্দিন হাশেমি এবং পিতৃব্য এখানে দেখো সৈয়দ জালালউদ্দিন হাশেমি। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, আমাদের যে অংশগুলো গুরুত্ব সহকারে পড়তে হবে। দেখো, কর্মজীবন ও পেশা, কর্মজীবনে পেশা এই অংশটুকু একটু গুরুত্ব সহকারে আমাদেরকে পড়তে হবে। কলকাতার মিলিটারি অ্যাকাউন্টস বিভাগে 1939 পেশাগত জীবন শুরু করেন এবং চাকরিও দেখো রেডিও পাকিস্তান যেটা ছিল। এরপরে সাংবাদিক, দৈনিক নবযুগ, সহযোগী সম্পাদক। এই দৈনিক নবযুগটা খুবই গুরুত্ব সহকারে পড়বা এবং দৈনিক ইত্তেফাক। তাহলে যদি পরীক্ষার প্রশ্ন আসে দৈনিক নবযুগ আর দৈনিক ইত্তেফাক এর পেশা, তাহলে যদি বলা হয় নিচের কোনটি সিকান্দার আবু জাফরের পেশা ছিল? প্রত্যেকে একটু শেয়ার করে আমাকে ডান লিখে জানাও। তারপর দেখো পুরস্কার, তিনি হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার এবং 21 পদক মরণোত্তর পেয়েছেন। সাহিত্যকর্মগুলো গুরুত্বপূর্ণ, এই সাহিত্যকর্মগুলো খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। দেখো, সিরাজউদ্দৌলা যেটা 1965 সালে এবং মহাকবি আলাওল, মহাকবি আলাওল, এই দুইটা একটু গুরুত্ব সহকারে পড়বা। আর হচ্ছে নতুন সকাল, নতুন সকাল এটা হচ্ছে সিকান্দার আবু জাফরের উপন্যাস ছিল। তাহলে আমাকে জানাও তো তোমরা যে সিরাজউদ্দৌলা এটা হচ্ছে উপন্যাস ছিল নাকি নাটক ছিল? এটা কিন্তু কোশ্চেন আসতে পারে যে সিরাজউদ্দৌলা এটা কোন ধরনের সাহিত্যকর্ম ছিল সিকান্দার আবু জাফরের, একটু ঝটপট জানাও। এই অংশে আমাদের গুরুত্ব সহকারে কোন অংশগুলো পড়তে হবে একটু ঝটপট দেখো। সিকান্দার আবু জাফরের পূর্ণ নাম সৈয়দ আল হাশিমি আবু জাফর মোহাম্মদ বখত সিকান্দার। তার সম্পাদনায় দীর্ঘকাল ধরে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা এবং সমকাল হয়ে উঠেছিল তরুণ সাহিত্যিকদের মিলন ক্ষেত্র। তাহলে দেখো, এই যে সমকাল এটা হচ্ছে কার প্রকাশিত সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর যেগুলো আমি একটু বৃত্ত দিয়ে রাখছি বা স্টার দিয়ে চিহ্ন দিয়ে রাখছি সেগুলো কিন্তু খুবই গুরুত্ব তোমাদের জন্য। পাকিস্তানি অপশাসনের বিরুদ্ধে বুদ্ধিভিত্তিক প্রতিবাদ ও প্রতিরোধের এক বলিষ্ঠ প্ল্যাটফর্ম ছিল। তারপর এখান থেকে পড়বা, তার কাজ করার অভিজ্ঞতা ছিল কাজী নজরুল ইসলাম সম্পাদিত নবযুগ পত্রিকা। তাহলে তোমরা আরেকটু জানাও কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনগুলো? এখানে আছে শুধুমাত্র আছে দৈনিক নবযুগ, আর কয়টা সেটা একটু জানাও।
মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে সাপ্তাহিক অভিযান পত্রিকা সম্পাদনা ও প্রকাশের গুরুদায়িত্ব পালন করেন কিন্তু সিকান্দার আবু জাফর। তাহলে দেখো এখানে এই যে কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কি কি, এখানে নবযুগ আছে, আর কি কি একটু জানাও তো কমেন্টে। নবযুগ, ধূমকেতু, আরেকটা কি আছে বলো? নবযুগ, ধূমকেতু, আরেকটা কি বলো? আচ্ছা, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ নাটক থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে এই স্লাইড থেকে তুমি একটা কোশ্চেন পাবো। আমরা 100 জন ক্লাসটি করছি, প্রত্যেকে একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখি। দেখো নাটক থেকে যদিও একটু মানে তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে, আমি এগুলো একটু বলে দিচ্ছি। দেখো নাটক থেকে প্রতি বছরে কোনটি কার উক্তি এবং কোন দৃশ্যটি কোথায় সংঘটিত হয়েছে, এইখান থেকে তুমি একটা কোশ্চেন পাবেই পাবে। এখানে দেখো নাটক সিরাজউদ্দৌলা, এটা অঙ্ক হচ্ছে 4টা। কয়টা অঙ্ক ছিল একটু কমেন্টে জানাও আমাকে। অঙ্ক হচ্ছে 4টি ছিল। আর দৃশ্য সংখ্যা কতটি? দৃশ্য সংখ্যা হচ্ছে 12টি ছিল। কয়টি ছিল? 12টি। একটা কোশ্চেন গত বছর এসেছে যে কোন দৃশ্যে কোন অঙ্কে, নাটকের যে 4টা অঙ্ক আছে সেই কোন অঙ্কে দৃশ্য সংখ্যা বেশি, একটু ঝটপট জানাও। কোন অঙ্কে দৃশ্য সংখ্যা বেশি একটু ঝটপট আমাকে জানিয়ে দাও। আমি একটু বলছি, যদিও তোমাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে, আমি যে মুখে বলে যাচ্ছি তোমরা একটু শোনো। সময়কাল ছিল 1756 সালের 3রা জুলাই। 1756 সালের 3রা জুলাই। স্থান ছিল কলকাতার ভাগীরথী নদীর ফোর্ট উইলিয়াম জাহাজ। তাহলে কোন নদী, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ভাগীরথী নদীর ফোর্ট উইলিয়াম জাহাজ। কোন জাহাজ বলতো? ফোর্ট উইলিয়াম জাহাজ ছিল। খুবই গুরুত্বপূর্ণ। এটা কোন নদীর তীরে পলাশীর যুদ্ধ, এটা বলা হয় কিন্তু। তাহলে এটা কি হবে বলতো? এটা হচ্ছে ভাগীরথী নদীর ফোর্ট উইলিয়াম জাহাজ। এবার প্রথম অঙ্ক, এই প্রথম অঙ্কের প্রথম দৃশ্য 1756 সালের 19 জুন। স্থান ছিল ফোর্ট উইলিয়াম দুর্গ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে নাটকের 4টা অঙ্ক আছে এবং দৃশ্য সংখ্যা আছে, তোমরা আমাকে বলবা নাটকের যে 4টা অঙ্ক আছে সেই 4টা অঙ্কের কোন অঙ্কের দৃশ্য সংখ্যা সব থেকে বেশি ছিল। প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্য দেখো, স্থান ঘসেটি বেগমের বাড়ি। তাহলে বলো তো সিরাজউদ্দৌলা নাটকে ঘসেটি বেগম কি ছিল? সিরাজের সঙ্গে ঘসেটি বেগমের সম্পর্ক কি ছিল একটু জানাও। প্রথম দৃশ্য দেখো 1756 সালের 10 জুন, এটা হচ্ছে লুৎফুন্নেসের কক্ষ। তৃতীয় অঙ্কে 2টা দৃশ্য এখানে দেখো। তৃতীয় অঙ্কে এখানে দ্বিতীয় দৃশ্য ছিল পলাশীর, সিরাজের শিবিরে ছিল। এবার চতুর্থ অঙ্কের দ্বিতীয় দৃশ্য দেখো, জাফরগঞ্জের কয়েদখানা ছিল। কোথায় ছিল? জাফরগঞ্জের কয়েদখানা। আচ্ছা, আমি একটু অন্য স্লাইডে যাই, এটা তোমরা একটু বুঝতে সমস্যা হচ্ছে তোমাদের। এবার দেখো শব্দার্থ টিকা থেকে তোমরা যেই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবা সেগুলো দেখো আমি আলোচনা করছি এখন, এবং এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার আসার জন্য। ভিক্টোরি অর ডেথ। দেখো নাটক থেকে তোমাদের যেই প্রশ্নগুলো সব থেকে বেশি আসতে পারে, তোমাকে বলবে এটি কার উক্তি ছিল বা এটা কোথায় সংঘটিত হয়েছিল, কোন অঙ্কটি বা কোন দৃশ্য সংখ্যাটি কোথায় সংঘটিত হয়েছিল, এগুলো একটু গুরুত্ব সহকারে পড়বা। যেমন ভিক্টোরি অর ডেথ, হয় জয়ী হও না হয় তুমি কি মৃত্যুবরণ করো, এটা কার উক্তি ছিল বা এটা দ্বারা কি বোঝানো হয়েছে সেটা একটু দেখো। জয়লাভ করো অথবা মৃত্যুবরণ করো। নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করলে ক্যাপ্টেন কেলেটন সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য প্রথম অঙ্কের দৃশ্যে আলোচ্য উক্তিটি করেন। তাহলে এটাও গুরুত্বপূর্ণ যে সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটি কার বলতো? প্রথম সংলাপটি কার? তোমাদেরকে আমি বলবো এই যে ভিক্টোরি অর ডেথ, হয় তোমরা হচ্ছে মৃত্যুবরণ করার দরকার নাই, কারণ জীবনে হচ্ছে তুমি অন্যভাবে তুমি সফল হতে পারবা,
এর জন্য অনেকে অনেক রকম মোটিভেট করবে, তার জন্য তোমাদের মৃত্যুবান করতে হবে না। এখানে তোমার এখানে ওই অ্যাডমিশন সময় তোমরা একটা বিষয় মনে রাখবা, তোমাদের জন্য দুইটা ফ্রেন্ড কিন্তু খারাপ। একটা হচ্ছে যে বলবে আরে বন্ধু সিলেবাস তো অনেক, এত কবে পড়বো। আরেকজন বলবে কি আমার তো সবই শেষ, তুই কি করিস সারাদিন। এই দুইজন ফ্রেন্ডই কিন্তু তোমার জন্য ক্ষতিকর। তুমি তোমার লেভেলে এগিয়ে যাবা। আমাদের পেজে নিয়মিত ক্লাস হচ্ছে, ক্লাস করো, পরীক্ষা দাও। তুমি তোর শেষ করলো বা তোমার এখনো হয়নি এগুলোই মনোনিবেশ করবা না। তোমার ট্র্যাক, তোমার নির্দিষ্ট ট্র্যাকে তুমি থাকো। আর যারা ক্লাসটিতে যুক্ত হয়েছে একটু নিজেদের টাইমলাইনটা শেয়ার করে রাখো। আমরা 106 জন আছি। এরপরে দেখো সাদা নিশান উড়ানো, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? নিশান শব্দের অর্থ পতাকা, আমরা জানি। এখানে সাদা নিশান উড়ানো দ্বারা সন্ধির চুক্তিকে বোঝানো হয়েছে। আচ্ছা সন্ধি মানে কি বলো? সন্ধি শব্দের অর্থ কি একটু ঝটপট জানাও। সন্ধি শব্দের অর্থ কি একটু ঝটপট কমেন্টে জানিয়ে দাও। সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ কি একটু ঝটপট জানাও। সন্ধি শব্দের অর্থ দেখো মিলন, ঐক্য, চুক্তি, সম্মিলন। সন্ধি শব্দের অর্থ কি? মিলন, ঐক্য, চুক্তি, সম্মিলন। এই বিপরীত অর্থ কি? বিগ্রহ বা বিচ্ছেদ। বিগ্রহ বা কি? বিচ্ছেদ। জগৎ শেঠ দেখো নবাবের সেনাপতি মানিক চাঁদের ভ্রাতুষ্পুত্র, মানে ভাইয়ের পুত্র ছিল, তার নাম ছিল ফতেহ চাঁদ। তাহলে এটা গুরুত্বপূর্ণ। ফতেহ চাঁদ কার নাম ছিল বলতো? এই যে জগৎ শেঠ। 1723 সালে তাকে জগৎ শেঠ উপাধিতে ভূষিত করা হয়। এরপরে দেখো এই বানানটা খুবই গুরুত্বপূর্ণ। অধ্যত্ত এবং অধ্যত্ত শব্দটির অর্থ হচ্ছে ধৃষ্টতা, স্পর্ধা, অভিনয়। স্পর্ধার কি? অভিনয়। ঘসেটি বেগম দেখো নবাব আলীবর্দী খানের জ্যেষ্ঠ কন্যা। ঘসেটি বেগম তথা মেহেরুন্নেসা। আলীবর্দী খানের বড় ভাই হাজী আহমেদের বড় ছেলে নওয়াজিস মোহাম্মদ শাহ আহমদ জঙ্গের সঙ্গে তার বিবাহ হয়। তার কোনো সন্তান ছিল না। তোমরা আমাকে জানাও তো এই ঘসেটি বেগমের সাথে সিরাজউদ্দৌলার কিসে সমস্যা ছিল এবং তার সম্পর্কটা কি ছিল? ওয়াটস। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিম বাজার কুঠির পরিচালক ছিলেন উইলিয়াম ওয়াটসন। ইংরেজদের সঙ্গে তার চুক্তি অনুসারে নবাবের দরবারে ইংরেজ প্রতিনিধি হিসেবে প্রবেশাধিকার ছিল তার। তাহলে দেখো প্রশ্ন যদি আসে ইংরেজদের সঙ্গে চুক্তি অনুসারে কার হচ্ছে প্রতিনিধিত্ব অনুযায়ী প্রবেশাধিকার ছিল, তাহলে হবে কি? এই যে উইলিয়াম ওয়াটসন বা ওয়াটস। হলওয়েল দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আমাকে জানাও তো সিরাজউদ্দৌলা নাটকে কোম্পানির ঘুষখোর ডাক্তার কে ছিলেন? কোম্পানির ঘুষখোর ডাক্তার কে ছিলেন একটু জানাও। লন্ডনের গাইস হাসপাতাল থেকে ডাক্তারি পাশ করে হলওয়েল কোম্পানির চাকরি নিয়ে ভারতবর্ষে চলে আসেন। পাটনা ও ঢাকার অফিসে কিছুকাল চাকরি করে 1732 সালে তিনি সার্জন হয়ে কলকাতায় আসেন। তখন তো মাইনে ছিল 50 টাকা মাত্র। তোমরা আমাকে জানাবা কোম্পানির ঘুষখোর ডাক্তার কে ছিলেন। এরপর বেনিয়া দেখো, বেনিয়া শব্দের অর্থ কি? ইংরেজ কোম্পানির দেশীয় দালাল বা ব্যবসায়ী। ইংরেজ কোম্পানির দেশীয় দালাল বা ব্যবসায়ী। এই অংশটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। আমরা পরবর্তী স্লাইডে যাব। দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি, এমসিকিউ রেখেছি। স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষ বীরের সংকল্প টলাতে পারে না বলতে কি বোঝানো হয়েছে? বলো এখানে সঠিক উত্তর কি হবে? স্বার্থান্ধ মানে স্বার্থের জন্য কিন্তু অনেকে অন্ধ হয়ে যায়। স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারে না। এখানে সাহসিকতা ফুটে উঠেছে, ভীরুতা, পলায়নপরতা নাকি নির্দয়তা? বলো কি হবে? ঝটপট জানাও সঠিক উত্তর কি হবে। এবং যারা পরবর্তীতে ক্লাসটিতে যুক্ত হয়েছে একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো। তাহলে দেখো এখানে
বলা হয়েছে যে স্বার্থান্ধ, যারা স্বার্থে অন্ধ, প্রতারকের কাপুরুষতা, এই বীরের সংকল্প, বীর তো সবসময় বীরের বেশে যুদ্ধ করবে, তার মধ্যে একটা কি থাকবে, ভীরুতা থাকবে না, নির্দয়তা থাকবে না, পলায়ন পলাত, সে তো পালিয়ে যাবে না। তারপরে কি হবে বলতো, সাহসিকতা হবে। কি হবে, সাহসিকতা। সঠিক উত্তর হবে সাহসিকতা। এরপরে দেখো 2 নং কোশ্চেনটি বলা হয়েছে সিরাজউদ্দৌলা নাটকে সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচরের নাম কি ছিল? খুবই গুরুত্বপূর্ণ এটা। প্রধান গুপ্তচরের নাম কি ছিল বলো? একেরে 2 নং কোশ্চেনটি বলো। সিরাজউদ্দৌলা নাটকে হচ্ছে অঙ্ক ছিল 4টি। অঙ্ক কয়টি ছিল? অঙ্ক ছিল হচ্ছে 4টি ছিল। দৃশ্য ছিল হচ্ছে 12টি ছিল। প্রথম উক্তি ছিল ক্যাপ্টেন কেলেটন। কার ছিল? ক্যাপ্টেন কেলেটন ছিল। আর শেষ উক্তি কার ছিল? শেষ উক্তি ছিল মোহাম্মদী বেগের। কার ছিল? মোহাম্মদী বেগ। পূজা রায়, অসংখ্য ধন্যবাদ তোমাকে। মালিহা তাসফিয়া জানিয়েছো খ। দেখো সিরাজউদ্দৌলা নাটকের প্রধান গুপ্তচর ছিল নারায়ণ সিং। যারা উত্তর খ বলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তর হবে খ, এমডি শহীদুল মল্লিক। ধন্যবাদ তোমাকে। তারপরে দেখো এই যে একটা লাইন উঠিয়ে যে তোমাকে বলবে এটা কার উক্তি ছিল। নাটক থেকে কিন্তু এই ধরনের কোশ্চেন অহরহ এসেছে। দৌলত আমার কাছে ভগবানের দাদা মশাইয়ের চেয়েও বড়, উক্তি কার ছিল? উমিচাঁদ, মানিক চাঁদ, জগৎ শেঠ নাকি রাজবল্লভ? আমরা 96 জন যুক্ত আছি, কিন্তু শেয়ার মাত্র কতটা? 20টা শেয়ার। কেন রে ভাই, একটু শেয়ার করে দাও, জাস্ট একটা শেয়ার। তুমি শেয়ার করে তোমাদের টাইমলাইনে রেখে দাও, তাহলে পরবর্তীতে যখন এই টপিকে সমস্যা হবে আবার দেখতে পারবা। তো তোমার জন্য তোমার বন্ধু উপকৃত হতে পারবে, তোমার জন্য দোয়া করবে, নেক দোয়া করবে তোমার জন্য, যাতে তুমি ভার্সিটিতে বা নার্সিং কলেজে চান্স পাও, ভালো নার্সিং কলেজে। দৌলত আমার কাছে ভগবানের দাদা মশাইয়ের চেয়ে বড়, এই উক্তিটি কার ছিল বলো? সঠিক উত্তর কি হবে বলো? এখানে নাম্বার দিয়ে 3-এর উত্তর কত হবে এইভাবে দিও। তিনের সঠিক উত্তর হবে, ঝটপট জানাও। যারা ক জানিয়েছো উমিচা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তর হবে এখানে ক, 3-এর ক হবে। সোমায়া আফরিন, ধন্যবাদ তোমাকে। এখানে হচ্ছে 3-এর ক হবে উমিচাঁদ। যত বড় মুখ নয় তত বড় কথা, সংলাপটি কার? খুবই গুরুত্বপূর্ণ এটা, এবার আসার সমূহ সম্ভাবনা কিন্তু রয়েছে। এটা যে উক্তিটি সিরাজউদ্দৌলা নাটকে কার ছিল? যত বড় মুখ নয় তত বড় কথা, হলওয়েল, ওয়ালি খান, কেলেটন নাকি ক্লাইভ বলো? সঠিক উত্তর কি হবে? ক্যাপ্টেন কেলেটন নাকি হলওয়েল হবে বলো? 4-এর সি বলেছে, ধন্যবাদ। প্রান্ত সাধক প্রাণ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। অমিচাঁদ হবে কি হবে? ওইটা 2-এর উত্তর, 3-এর উত্তর তো অমিচাঁদ হবে। সি আর ডি এর মধ্যে কেউ একজন, তাহলে সি আর ডি, দেখো সিও, হ্যাঁ যে কোনো একজন হবে, তাহলে বলা হবে আব্দুল হাই জানিয়েছো 4-এর সি, ধন্যবাদ তোমাকে। দেখো সঠিক উত্তর কি হবে? কেলেটন। আর দেখো সংলাপ যদি বলা হয়, সংলাপের সন্ধি বিচ্ছেদ কি? এখানে একটা বিষয় শিখে রাখো, যদি কোনো শব্দের মধ্যে অনুস্বার থাকে, ও থাকে, ইও থাকে, বা দন্তান্ন থাকে, বা মধ্যাহ্ন ন থাকে, সেই ক্ষেত্রে আমরা উঠিয়ে দিয়ে সেখানে ম ব্যবহার করব। তাহলে সংলাপের সন্ধি বিচ্ছেদ কি হবে বলো? এই যে অনুস্বারটা উঠিয়ে দিয়ে আমরা এখানে ম ব্যবহার করব। সম যোগ কি হবে? লাভ হবে। কি হবে? লাভ। ঠিক তেমনি ভাবে তোমরা আমাকে একটু জানাও যে সংবাদের সন্ধি বিচ্ছেদ কি? সংবাদের সন্ধি বিচ্ছেদ কি একটু ঝটপট জানাও। নিয়মটা হচ্ছে, যদি কোনো শব্দের মধ্যে অনুস্বার থাকে, তারপরে হচ্ছে দন্তান্ন থাকে, মধ্যাহ্ন থাকে, ও থাকে, ইও থাকে, তাহলে সেখানে ম হবে। তারই ধারাবাহিকতায় সংলাপ, এখানে অনুস্বার কেটে আমরা কি বসাবো? ম বসাবো। আর লাভ, তারপরে সংবাদ আছে, তারপরে দেখো এখানে আছে অহংকার। অহংকারের সন্ধি বিচ্ছেদ কি? তাহলে এখানে কি হবে দেখো তো, এই ওটা কেটে আমরা কি বসাবো? ম বসাবো। তাহলে অহম যোগ কি হবে? কার হবে। অহম যোগ কার হবে।
যারা পরবর্তীতে ক্লাসটিতে যুক্ত হয়েছে একটা রিয়াক্ট দিয়ে পাশে থাকবা এবং ক্লাসটি নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখবা। এরপরে বলো, বোঝা যত দুর্বই হোক একাই তা বইবার চেষ্টা করব, এই উক্তিটি কার ছিল? মির্জাপুর, সিরাজউদ্দৌলা, জগৎ শেঠ, লুৎফুন্নেসা। বলো কার উক্তি ছিল এটা? বলেছে বোঝা যত দুর্বই হোক, যতই কঠিন হোক, এটা আমি বোঝা বহন করার চেষ্টা করব। তাহলে এই উক্তিটি কার ছিল সিরাজউদ্দৌলা নাটকে? বলো। অহমযোগ কার জানিয়েছে? সর্বর্ণ। দেখো এখানে সঠিক উত্তর কি হবে? 5-এর হচ্ছে দেখো এমনি সবুজ ইসলাম। নাভিয়া জানিয়েছো বি। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? দেখো সঠিক উত্তর হবে সিরাজউদ্দৌলা। তারপরে দেখো ভীরু প্রতারকের দল চিরকালই পালায়, এটা কার উক্তি ছিল? কার সংলাপ ছিল এটা? ভীরু প্রতারকের দল চিরকালই পালায়, এটি কার সংলাপ ছিল? দেখো তাহলে সিরাজউদ্দৌলা নাটক থেকে যে প্রশ্নগুলো বিগত বছরে এসেছে আমরা দেখতে পাচ্ছি যে একটা লাইন উঠিয়ে দিয়ে তোমাকে বলবে এটা কার সংলাপ ছিল, কার উক্তি ছিল। তাহলে নাটক থেকে এই অংশগুলো খুব গুরুত্ব সহকারে পড়বা, কোনটি কার উক্তি ছিল। সাধারণত দেখবা যেগুলো শর্ট বাক্য আছে, ইহা বড় বাক্য তো তোমাকে দিবে না, শর্ট বাক্য যেগুলো আছে সেগুলো একটু আয়ত্তে রাখবা। আমরা 6 নম্বর কোশ্চেনে আছি। এখানে বলা হয়েছে ভীরু প্রতারকের দল চিরকালই পালায়, এটা কার সংলাপ ছিল? সিরাজ কাকা। সিরাজ তোমার কাকা হয় কিভাবে নাজমুল? তাহলে দেখো এখানে সঠিক উত্তর কি হবে? সি হবে, সি। সিরাজউদ্দৌলা ছিল। কার ছিল? কাকলি জাহান জিন্না। ধন্যবাদ তোমাকে। সিরাজের পতন কে না চায়? খুবই গুরুত্বপূর্ণ। দেখো ঘরের লোক যদি বিভীষণ হয়, শত্রু হয়, তাহলে বাইরের লোকের পক্ষে তোমার ক্ষতি করা ইজি বিষয় হয়ে যাবে। ঠিক তেমনই ভাবে আমরা সিরাজউদ্দৌলা নাটক থেকে কিন্তু এই অংশটুকুই দেখতে পাই। পারিষদ বর্গ বা আমিত্ব বর্গ বা আত্মীয় স্বজন যদি তোমাকে ক্ষতি করতে চায় তাহলে তোমার কিন্তু ক্ষতি অতি সন্নিকটে। তুমি অ্যাডমিশন যাত্রায় অনেক সমস্যার সম্মুখীন হবা, পাশের বাসার আন্টির সম্মুখীন হবা, আরে ও কি পড়াশোনা করে নাকি, চান্স পাবে নাকি, ওইসবে কর্ণপাত করা যাবে না। তুমি তোমার মনোবলকে আমার পথ প্রবন্ধ অনুসারে নিজের উপর অটুট বিশ্বাস রেখে এগিয়ে যাবা। যদি ভাববা, অনেকে ভাববে যে ভার্সিটি তো লাখ লাখ পোলাপান পরীক্ষা দিবে, আমি কি চান্স পাবো, আমার প্রস্তুতি তো ভালো নাই। দেখো মনে রাখবা, যদি ভার্সিটিতে একটা আসন থাকে ওই একটা আসন হবে তোমার, এমন মনোবল নিয়েই সামনে এগিয়ে যাও। আমাদের জয়কলির নিয়মিত ক্লাসগুলো করবা এবং পরীক্ষাগুলো দিবা এবং বইগুলো অবশ্যই সাথে রাখবা। বাংলা বিচিত্রা বই অনেকে হচ্ছে আমাদের পেজে ক্লাস করে, যারা এইচএসসি 25 আছো 26 আছো, তোমরা এখন থেকে বইটা সংগ্রহ করে রাখো। যারা তোমাদের বড় ভাইরা এখন অ্যাডমিশন প্রস্তুতি নিচ্ছে তাদের কাছ থেকে শুনে দেখো যে 3 মাসে কখনো ভার্সিটির এই হিউজ পরিমাণ সাগর সম সিলেবাস শেষ করা সম্ভব না। সেক্ষেত্রে তুমি যদি একাডেমিক লেভেল থেকে বইগুলো সংগ্রহ করে রাখো তোমার প্রস্তুতি আরো 3 গুণ হবে। কি হবে এখানে বলো তো? ঘসেটি বেগম। কি হবে? ঘসেটি। তারপর সবাই মিলে আমরা সত্যি বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো, এই উক্তিটি কার ছিল? দেখো খুবই গুরুত্বপূর্ণ। সবাই মিলে সত্যি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো, এই উক্তিটি কার ছিল? রাজবল্লভ, জগৎ শেঠ, উমিচাঁদ নাকি মির্জাফর? ঝটপট জানাও কি হবে। রাজবল্লভ, জগৎ শেঠ, উমিচাঁদ নাকি মির্জাফর? যারা পরবর্তীতে ক্লাসটিতে যুক্ত হয়েছি তোমাদেরকে উদাত্ত আহ্বান করছি ক্লাসটি নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো। দেখো ফ্রিতেই অনেক গুরুত্বপূর্ণ টপিক তোমার শেষ হয়ে যাচ্ছে। তোমরা যদি এটা আগে পড়েও থাকো তাহলে তোমাদের একবার প্রিপারেশন কিন্তু হয়ে যাচ্ছে। সামনে বিএপি পরীক্ষা দিয়ে তোমাদের অ্যাডমিশন যাত্রা শুরু হতে যাচ্ছে।
তোমাদের এই অংশ থেকে কিন্তু তোমরা বিউপিতে কমন পাবা, কারণ সেই কোশ্চেনগুলো রেখেছি আজকের ক্লাসে। ঢাবিতে তো পাবা, অন্যান্য বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ। দেখো এখানে বলা হয়েছে সবাই মিলে আমরা সত্যি বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো। এই উক্তিটি ছিল হচ্ছে মীর জাফরের। কার ছিল? মীর জাফর। বিক্রি করে দিচ্ছে, আবার অনুশোচনা বোধ করছে। এবার দেখো ক্রিয়ার কাল থেকে কিন্তু কোশ্চেন আসবে। তোমরা আমাকে জানাও তো, কোন কালে কাউকে আদেশ উপদেশ নিষেধ করা যায় না? কোন কালে, যে ক্রিয়ার যে কাল আছে তার মধ্যে কোন কালে কাউকে আদেশ উপদেশ নিষেধ করা যায় না? একটু ঝটপট জানাও। ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে কাল বলে। কাল 3 প্রকার: বর্তমান, ভবিষ্যৎ এবং অতীতকাল। এখানে বর্তমান কাল দেখো, উদাহরণগুলো গুরুত্বপূর্ণ। বর্তমানে যে ক্রিয়া সম্পন্ন হবে, যে সম্পন্ন শেষ হবে, সম্পন্ন হয়, তাকে বর্তমান কাল বলে। বর্তমান কাল আবার 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। দেখো এখান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন এসেছিল যে তোমরা ভাবছো যে অনেক কঠিন কোশ্চেন হয়, কিন্তু অনেক কঠিন কোশ্চেনের মধ্যে তোমাকে সহজ কোশ্চেন দিয়ে দিবে। তুমি পরীক্ষার হলে নার্ভাস থাকবা, ওই ক উত্তর দিয়ে দাগাতে যে তুমি খ উত্তর দাগিয়ে আসবা, পরে আফসোস করবা। তাহলে দেখো এই যে সহজ কোশ্চেনও কিন্তু আসে। বর্তমান কাল আবার 4 প্রকার: সাধারণ বর্তমান, ঘটমান, যেটা চলমান থাকে কন্টিনিউয়াস, পুরাঘটিত এবং অনুজ্ঞা বর্তমান। এই অনুজ্ঞা বর্তমান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। দেখো অতীতকাল হবে, কি হবে? অতীতকাল যে কাল চলে গেছে সেই কালে তুমি কাউকে আদেশ করতে পারবা না, উপদেশ দিতে পারবা না, অনুরোধ করতে পারবা না। তাহলে পাস্ট ইজ পাস্ট বলা হয় না? তাহলে যে কাল চলে গেছে সেই কালে অর্থাৎ অতীতকালে কাউকে আদেশ উপদেশ নিষেধ করা যায় না। সাধারণ বর্তমান দেখো, যে ক্রিয়া বর্তমান কালে নিয়মিতভাবে ঘটে তাকে সাধারণ বর্তমান। যেমন আমি স্কুলে যাই, সূর্য পূর্বে ওঠে, পূর্ব দিকে ওঠে, এগুলো। ঘটমান মানে কি? যেগুলো চলছে, চলমান বোঝায়। এবং এইখানে আইনজি যুক্ত হয়। কিন্তু আমি স্কুলে যাচ্ছি, তাহলে এটা কি? চলমান। আমাদের পরীক্ষা চলছে, তাহলে দেখো চলছে, এটা চলমান। তাহলে যেটা চলমান বোঝাবে সেটা কি হবে? যে ঘটমান, যে ক্রিয়া বর্তমানে চলছে। এরপর দেখো পুরাঘটিত, এটা গুরুত্বপূর্ণ। এইমাত্র সম্পন্ন ক্রিয়ার কালকে পুরাঘটিত বর্তমান কাল বলে। এইমাত্র সম্পন্ন হয়ে গেছে। যেমন এই কোর্সে এই লাইনটা অনেকবার পরীক্ষা এসেছে, আমি অঙ্কটি করেছি, তারা বাড়িতে ফিরছে। তাহলে এই মাত্র কি হয়েছে বলতো? সম্পন্ন হয়েছে, তার কালকে বলা হয় বর্তমান কাল। এবার এটা খুবই গুরুত্ব সহকারে পড়বা, এই যে অনুজ্ঞা বর্তমান, মানে এখান থেকে তোমাদের কোশ্চেন আসে। যেমন যে ক্রিয়া দিয়ে বর্তমান কালের বক্তার আদেশ, তোমরা আমাকে জানাও সদা সত্য কথা বলবে, এটা দ্বারা কোন অর্থ বুঝিয়েছে? এটা তো অনুজ্ঞা, ঠিক আছে, কিন্তু এটা আদেশ, উপদেশ নাকি নিষেধ? সদা সত্য কথা বলবে। প্রত্যেকে ভুল যাক, সমস্যা নেই, উত্তর করো এবং একটা করে রিয়াক্ট দিয়ে থাকো, রিয়াক্ট দিয়ে রাখো। অনুমতি, প্রার্থনা, অনুরোধ, আমন্ত্রণ, আশীর্বাদ, অভিশাপ, উপদেশ, উপেক্ষা ইত্যাদি প্রকাশ করা হয়, তাকে অনুজ্ঞা বর্তমান কাল বলে। কোনগুলো পরীক্ষায় আসবে দেখো? তাড়াতাড়ি কাজটি করো, তাড়াতাড়ি ক্লাসটি শেয়ার করে দাও, সকলের মঙ্গল হোক। তাহলে এগুলো কি হবে বলতো? অনুজ্ঞা বর্তমান। আর এক ক্যাটাগরিতে কোশ্চেন আসতে পারে যে সকলের মঙ্গল হোক এটা কোন অর্থে অনুজ্ঞা ব্যবহৃত হয়েছে, বা তাড়াতাড়ি কাজটি করো এটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে। এরপরে দেখো অতীতকাল। অতীতকালটা দেখো, অতীতে যে ক্রিয়া সম্পন্ন হতো তাকে অতীতকাল। যেমন অতীতকাল আবার 4 প্রকার: সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত এবং নিত্য অতীত। সাধারণ অতীত দেখো, অতীতকালে যে কাজ সম্পন্ন হয়ে গিয়েছে, অতীতকালে শেষ হয়ে গিয়েছে, তাকে অতীতকাল বলে সাধারণ অতীত। যেমন তারা সেখানে বেড়াতে গেল, তখন বাতিটা জ্বলে উঠলো। প্রত্যেকে এটা কমেন্ট করো। প্রত্যেকে যারা নার্সিং পরীক্ষার্থী আছো তাদের কিন্তু এখান থেকে একটা সর্বোচ্চ 2টা কোশ্চেন থাকবেই তোমাদের। গত বছরে এসেছে, হুবহু এসেছিল। তখন বাতিটা জ্বলে উঠলো, তাহলে বলো এটা কোন কাল? এটা কোন কালের উদাহরণ বলো? ঘটমান অতীত দেখো, যে ক্রিয়া অতীতকালে চলছিল, অতীতকালে যেটা চলছিল এখনো শেষ হয়নি, তাহলে সেটা কি হবে? আমরা তখন বই পড়ছিলাম, মাঠে তারা মাঠে খেলছিল, তাহলে অতীতকালে সেটা চলমান ছিল। অতীতকালে কি ছিল? চলমান ছিল। সেটা হবে কি? এই যে ঘটমান অতীত হবে। কি হবে? ঘটমান অতীত। পুরাঘটিত অতীত দেখো, অতীতে যে ক্রিয়া বহু পূর্বেই ঘটে গেছে এবং আরো কিছু ঘটনা ঘটেছে
তার কালকে বলা হয় পুরাঘটিত। যেমন বৃষ্টি শেষ হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছেছিলাম, তাহলে দেখো অতীতে যে ক্রিয়া বহু পূর্বেই ঘটে গেছে এবং পরে আরো কিছু ঘটনা ঘটেছে। তাহলে বৃষ্টি শেষ হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছেছিলাম, এখানে দুইটা কাজ কিন্তু, বৃষ্টি এবং আমরা বাড়ি পৌঁছেছিলাম। তাহলে দেখো পরে আরো কিছু ঘটনা ঘটেছে, তাকে বলা হবে পুরাঘটিত অতীত। খবরটা তুমি আমাকে চিঠিতে জানিয়েছিলে, উদাহরণগুলো গুরুত্বপূর্ণ। এবং এই সাধারণ অতীতকাল থেকে এই যে নিত্য অতীত, নিত্যবৃত্ত অতীত বলা হয়, এইটা যে কতবার পরীক্ষায় এসেছে তার কোনো হদিস নাই। যেটা কিভাবে মনে রাখবা দেখো, এটা অতীতকালে প্রায়ই ঘটতো এমন বোঝালে নিত্য অতীতকাল হবে। খুব সকালে ঘুম থেকে উঠতাম, তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো। তাহলে মনে রাখবা এই যে তিনটা, হতো, তেন, তাম, যদি ক্রিয়া শেষে থাকে হতো, তেন আর হচ্ছে তাম, তাহলে সেটা কি হবে বলতো, এই যে নিত্যবৃত্ত অতীত আছে কিন্তু। যেমন বাবা রোজ প্রতিদিন বাজার করতেন, আমরা রোজ নদীতে গোসল করতাম, 27 যদি হতো 127, এটা অনেকবার পরীক্ষায় এসেছে, এটা কোন কাল? তাহলে এখানে দেখো খুব সকালে ঘুম থেকে উঠতাম, এখানে কি আছে দেখো তো, তাম আছে, কি আছে, তাম। তারপরে তারা সকালে তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো, এখানে কি আছে দেখো তো, এই যে হতো, তেন, তাম, এটা মনে রাখবা। ভবিষ্যৎকাল দেখো, ভবিষ্যৎকাল হচ্ছে সাধারণত ব ক্রিয়া শেষে যদি ব, বে, বেন থাকে তাহলে সেটা কি হবে, ভবিষ্যৎকাল হবে। যেমন কয়েকটি উদাহরণ এখানে দেখো, এই ভবিষ্যৎকাল আবার 3 প্রকার, সাধারণ ভবিষ্যৎ, ঘটমান এবং অনুজ্ঞা ভবিষ্যৎ। অনুজ্ঞা ভবিষ্যৎটা গুরুত্বপূর্ণ। সাধারণ ভবিষ্যৎটা দেখো, ভবিষ্যৎকালে যে কাজ সাধারণভাবে সম্পূর্ণ হওয়া বোঝায়। যেমন আমরা রংপুরে যাব, তাহলে যা ব রয়েছে, এখানে কি আছে দেখো, ব আছে, মনে রাখবো ব, এটা কমেন্ট করো, ব, বে, বেন, সাধারণত এইগুলো থাকলে সেটা কি হবে বলতো, যে সাধারণ ভবিষ্যৎ। সাধারণ ভবিষ্যৎ প্রত্যেকেই এই তিনটা একটু কমেন্ট করো, ব, বে, বেন। 2-1 দিনের মধ্যে সে আসবে, এখানে কি আছে দেখো, বে, তাহলে ফিউচারে, ভবিষ্যতে আসবে। ঘটমান ভবিষ্যৎটা দেখো, যে ক্রিয়া ভবিষ্যৎকালে চলতে থাকবে, ভবিষ্যৎকালে হবে কিন্তু চলতে থাকবে, চলমান বোঝাবে, সেটা হবে কি, ঘটমান ভবিষ্যৎ। যেমন আমাদের কাজ আমরা করতে থাকবো, তাহলে দেখো এই যে ব আছে এখানে, এটা কি হবে বলতো, ভবিষ্যৎ তো হবেই এবং কাজটা চলমান থাকবে, সেজন্য এটা কি হবে, ঘটমান ভবিষ্যৎ। কি হবে, ঘটমান ভবিষ্যৎ। প্রত্যেকে এই তিনটা, ব, বে, বেন, কমেন্ট করো, ব, বে, বেন। এমন ঘটনা ঘটতেই থাকবে, তাহলে দেখো এই যে থাকবে আছে, এটা তো ভবিষ্যৎ, আর ঘটনাটা কি, ঘটতেই থাকবে, চলমান থাকবে। তাহলে ভবিষ্যতে যে ক্রিয়াটি চলমান, চলতে থাকবে বোঝাবে, সেক্ষেত্রে সেটা হবে ঘটমান ভবিষ্যৎ হবে। অনুজ্ঞা ভবিষ্যৎটা দেখো, যে ক্রিয়া ভবিষ্যৎকালে আদেশ বোঝাতে পারে, অনুরোধ বোঝাতে পারে, অনুরোধ তবে প্রার্থনা, আমন্ত্রণ, আশীর্বাদ, উপদেশ ইত্যাদি উপেক্ষা প্রকাশ করে। যেমন তাড়াতাড়ি কাজটি করো, ভালোভাবে পৌঁছে যেও, তাহলে ভালোভাবে পৌঁছে যেতে বলছে তাকে, তাহলে ভবিষ্যৎ বোঝাচ্ছে এবং এটা সেটা কি হবে, অনুজ্ঞা ভবিষ্যৎ। অনুজ্ঞা ভবিষ্যৎ হবে। এবং এইখান থেকে একটু জটিল টাইপের যদি কোনো কোশ্চেন আসে, দেখো কালটা তুমি বাক্যটা দেখে বুঝতে পারবা এটা দ্বারা আগামী আছে বা গতকাল আছে, তাহলে এটা গতকাল থাকলে সেটা অতীত হবে, বা হচ্ছে আগামী থাকলে সেটা ভবিষ্যৎ। কিন্তু কিছুটা এখানে বিষয় তোমাকে বুঝতে হবে, যেমন ক্রিয়ার কালের বিশিষ্ট প্রয়োগ, এখান থেকে কোশ্চেন আসবে। যেমন আমি গত বছর পরীক্ষা দিয়েছিলাম, আমি গত বছর পরীক্ষা দিয়েছি, দুইটা বাক্য, তাহলে বলতো যেটা রয়েছে আমি গত বছর পরীক্ষা দিয়েছিলাম, এটা কোন কাল, আর আমি গত বছর পরীক্ষা দিয়েছি, এটা কোন কাল, একটু ঝটপট জানাও। দুইটা দেখে, দুইটা কিন্তু আলাদা কালের বাক্য, তাহলে একটু আমাকে জানাও কোনটা কোন কাল। একটা আমি গত বছর পরীক্ষা দিয়েছিলাম, আমি গত বছর পরীক্ষা দিয়েছি, দুইটাই গত আছে, এই দেখে কিন্তু অতীতকাল দিয়ে না, ভেবেচিন্তে একটু উত্তর করো। ঝটপট জানাও কি হবে। যারা পরবর্তীতে এসেছে একটা রিঅ্যাক্ট দাও এবং ভুল যাক সমস্যা নেই, কমেন্ট করো এবং শেয়ার করে রাখো। এই যে ক্রিয়ার কালে যদি বিশিষ্ট প্রয়োগ, সেক্ষেত্রে দেখো ক্রিয়া শেষে যদি ই, তারপর এ, তারপরে সে এন, তারপরে নি, নাই থাকে, সাধারণত সেটা কি হবে বলতো, বর্তমান কাল হবে। কি হবে, বর্তমান। একটু ঝটপট কমেন্ট করো, আমি একটু তোমাদের নাম নিব। যদি ক্রিয়া শেষে, যে এখানে আমরা করছি ক্রিয়ার কালের বিশিষ্ট প্রয়োগ,
ক্রিয়ার শেষে যদি এখানে থাকে ই থাকে, এ থাকে, এন, নি, নাই থাকে, তাহলে সেটা কি হবে বলতো? বর্তমান কাল হবে। কোন কাল হবে বলো? প্রত্যেকেই কমেন্ট করো, প্রত্যেকেই। যেমন প্রথম বাক্যে ক্রিয়ার কাল হচ্ছে অতীত কাল, যে আমি গত বছর পরীক্ষা দিয়েছিলাম। এখানে দেখো আরো কি কি থাকলে আমরা এই যে অতীত কাল উত্তর করতে পারবো বা অতীত কাল হবে, এটা কিভাবে আমরা জানবো? ক্রিয়া শেষে যদি দেখো ল, লাম, আমি লিখে দিচ্ছি এখানে, ল থাকে, তারপর হচ্ছে লাম থাকে, তারপর যদি লেন, এইগুলো যদি সাধারণত থাকে তাহলে সেটা কি হবে বলতো? অতীত কাল হবে। কি হবে? অতীত কাল হবে। ক্রিয়ার বিশিষ্ট কালে আমরা আছি এখন, ল থাকতে পারে, লাম থাকতে পারে, লেন, তারপরে ত, তাম, এইগুলো যদি থাকে তাহলে সেটা কি হবে? অতীত কাল। আর ক্রিয়া শেষে যদি দেখো ই, এ, এন, নাই, নি থাকে তাহলে সেটা কি হবে বলতো? এই যে বর্তমান কাল হবে। কি হবে? বর্তমান কাল। প্রত্যেকে এই দুটো একটু কমেন্ট করো, কারণ এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে, তোমাদের সমস্যা হবে এখানে। যেটা দেখো কি বলা হয়েছে, আমি গত বছর পরীক্ষা দিয়েছি, তাহলে গত দেখে তুমি এখানে উত্তর করবা কি? অতীত কাল। কিন্তু এটা হবে কি বলতো? এই ক্রিয়ার কাল হচ্ছে বর্তমান কাল। কি হবে? বর্তমান কাল। কেন হবে বর্তমান কাল? দেখো আমি এই যে শর্টকাট লিখে দিয়েছি। যদি ক্রিয়ার শেষে দেখো এই যে রস্যইকার থাকে, এ থাকে, এন থাকে, নি থাকে, নাই থাকে, তাহলে সেটা কি হবে? বর্তমান কাল। দিয়েছি এখানে কি আছে দেখো তো, রস্যই আছে। তোমাদের যেখানে সমস্যা হবে সেই সমস্যাগুলো ক্লাসে সমাধান করার চেষ্টা করছি। এরপরে দেখো ক্রিয়া শেষে যদি ল, লাম, ত, তাম, লেন, এগুলো যদি সাধারণত থাকে সেগুলো হবে কি বলতো? অতীত কাল হবে। কমেন্ট করো, 1 মার্ক তুমি পাবেই। তারপর দেখো এখানে আরো কিছু আছে, সাধারণ বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ। আমি একটু আগে যেটা বললাম বা লিখে দিয়েছি সে এখানে উদাহরণ আছে। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালে মৃত্যুবরণ করেন। ঘটনা অতীতের, ঘটনা কোথার বলতো? অতীতের, কিন্তু এই কাল হচ্ছে কি? বর্তমান কাল। সবাই জানো, সবাই হাজির থাকে, এখানে কি আছে বলতো? এ, ওই যে বলেছিলাম এই যে সবাই যেন, এই সবাই উপস্থিত থাকে, তাহলে সভাটা কখন হবে? সামনে হবে, ভবিষ্যৎকালের ঘটনা, কিন্তু কাল হচ্ছে বর্তমান কাল। কেন বলতো? এই যে বলেছিলাম ক্রিয়া শেষে যদি এ থাকে, এন থাকে, নি থাকে, নাই থাকে, রস্যই ই থাকে, তাহলে সেটা কি হবে বলতো? বর্তমান কাল হবে। কি হবে? বর্তমান কাল। তোমাদের এখানে সমস্যা হবে, কিন্তু আবারও বলছি, সবাই যেন, সবাই উপস্থিত থাকে, এটা কোন কালের ঘটনা? কিন্তু ভবিষ্যৎ, যে সামনে সভা হবে, মিটিং হবে, সবাই উপস্থিত থাকতে বলা হয়েছে, ভবিষ্যৎ সামনে, যেহেতু সামনে বোঝাচ্ছে। কিন্তু এটা কোন কাল? বর্তমান কাল। কেন? কি করে বুঝবা? এই যে দেখো থাকে, শেষে যদি এ, তারপরে এন, তারপরে হচ্ছে নি, নাই, রস্যই থাকে, তখন সেটা বর্তমান কাল হবে। আরো একটা আছে, যেমন ঘটমান বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ। এখানে দেখো আগামী মাসে আমরা সিলেট যাচ্ছি। দেখো একটু আগে আমি এটা বলেছি, আগামী দেখে তোমরা উত্তর করবা ভবিষ্যৎ, ঘটনা ভবিষ্যৎ। তোমাকে ঘটনা জানতে চাওয়া হবে না, এই বাক্যটা দিয়ে তোমাকে বলবে আগামী মাসে সিলেট যাচ্ছি, এই ঘটনা তোমার কাছে জানতে চাবে না, তোমাকে বলবে এটা কোন কাল। তাহলে দেখো এই যে ক্রিয়া শেষে কি আছে দেখো তো? রস্যই আছে। আমি বলেছি ক্রিয়া শেষে যদি রস্যই থাকে, এ থাকে, এন থাকে, নি থাকে, নাই, তাহলে সেটা কি হবে বলো তো? বর্তমান কাল হবে। বর্তমান কাল। ক্লিয়ার কিনা বলো? আমরা এই টপিকটা বেসিকটা আলোচনা করছি, এবার হচ্ছে বিস্তারিত বিগত বছরে যত কোশ্চেন আছে গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আলোচনা করব। বুঝতে পেরেছেন না? বলো আমাকে। সাধারণ অতীত দেখো, সাধারণ অতীত, শিকারী পাখিটিকে এইমাত্র হচ্ছে গুলি করলো, তাহলে এখানে কি হবে বলতো? ঘটনা পুরা ঘটিত বর্তমানে, কিন্তু ক্রিয়ার কাল হচ্ছে অতীত। এই যে করলো, ল দেখো, ল, ল, লাম, লেন, ত, তাম, এগুলো থাকলে সাধারণত সেটা কি হবে বলতো? এই যে অতীত। যদি বৃষ্টি হতো, সবাই মিলে খিচুড়ি খেতাম। বৃষ্টির সময় সাধারণত খিচুড়ি খেয়ে মজাই আলাদা। যদি বৃষ্টি হতো, সবাই মিলে খিচুড়ি খেতাম, তাহলে এখানে দেখো কি হবে? ঘটনা ভবিষ্যতের, কিন্তু কাল হচ্ছে অতীত। কেন কাল অতীত? এই যে কি আছে দেখো এখানে, আমি বলেছিলাম এই যে ল, তারপর হচ্ছে লাম, ত, তাম, লেন, এইগুলো থাকলে সাধারণত সেটা কি বলতো? অতীত। তবে সাধারণ ভবিষ্যৎকালে বিশিষ্ট প্রয়োগ দেখো, তোমরা হয়তো 6 দফার কথা শুনে থাকবে। ঘটনা অতীতের, কিন্তু কাল হচ্ছে ভবিষ্যৎ। এই যে ব, বে, মনে রাখবে, ব, বে এবং বেন,
এটা থাকলে সেটা কি হবে ভবিষ্যৎকাল, কি হবে ভবিষ্যৎকাল। ল, তারপর হচ্ছে লাম, ত, তাম, লেন, এগুলো থাকলে অতীত। ব, বে, বেন, এগুলো হবে কি হবে ভবিষ্যৎ হবে, কি হবে ভবিষ্যৎ। এবার উত্তর করো। দেখো গত বছর এই কোশ্চেনটা এসেছে, যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলনসই। এই প্রশ্নটার ব্যাখ্যা দেব এবং ব্যাখ্যা থেকেও তুমি 1 মার্ক কমন পেতে পারো। তার আগে উত্তর করো এখানে কি হবে, নিত্যবিত্ত অতীত, সাধারণ বর্তমান নাকি পুরাঘটিত বর্তমান, ঝটপট জানাও। বলা হয়েছে যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলনসই, এবং চলনসই থেকে কিন্তু কোশ্চেন এসেছে। এই ব্যাখ্যাটা একটু খাতায় নোট করে রাখবা। দেখো কিছু বিদেশি তদ্ধিত প্রত্যয় আছে, এই ব্যাখ্যাটা দিয়ে তোমরা উত্তর করতে থাকো। বিদেশি তদ্ধিত প্রত্যয়, যেমন গত বছরও কিন্তু বিউপিতে এটা এসেছিল, 22-23 সেশন এসেছিল, গত বছর না। যেমন প্রশ্নটা এমন এসেছিল জুৎসই, জুৎসই, আর একটা আছে টেকসই, জুৎসই, টেকসই, তারপর হচ্ছে মানানসই, জুৎসই, টেকসই, তারপর হচ্ছে মানানসই। এই যে প্রশ্নটি এমন ছিল মানানসই শব্দের সই কোন ধরনের প্রত্যয়, তাহলে উত্তর কি হবে বলো তো? উত্তর হবে, ভাই আমার কমেন্ট পড়েন, এই যে পড়েছি কাজল ইসলাম। তাহলে এখানে দেখো জুৎসই শব্দের সই হচ্ছে এটা বিদেশি তদ্ধিত প্রত্যয়, কিন্তু এখানে দুইটা ব্যতিক্রম আছে। সেই দুইটা ব্যতিক্রম দেখো, একটা হচ্ছে নামসই, নামসই, আর একটা হচ্ছে টিপসই। এই দুইটা কিন্তু কোনো প্রত্যয় নয়। একটা হচ্ছে নামসই আর একটা হচ্ছে টিপসই, এই দুইটা কিন্তু প্রত্যয় নয়। এটা হচ্ছে সহি, মানে স্বাক্ষর করা বোঝাইছে, সহি বা স্বাক্ষর। আর এই সই দ্বারা বোঝিয়েছে মতো, যেমন জুৎসই, তারপরে টেকসই, মানানসই, আর একটা এই যে এই সই দ্বারা এটা বিদেশি তদ্ধিত প্রত্যয়। আর এখানে নামসই এবং টিপসই, এই সই কিন্তু কোনো প্রত্যয় নয়। যারা হচ্ছে লিখতে পারে না, লিখে স্বাক্ষর করতে হবে, সেক্ষেত্রে তারা এই যে টিপসই দেয় এবং নামসই, সেক্ষেত্রে এই সই দ্বারা বুঝিয়েছে সহি বা স্বাক্ষরকে বুঝিয়েছে। আর এখানে সঠিক উত্তর হবে দেখো সাধারণ বর্তমান হবে কিন্তু এটা। এবং বলতো যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলনসই, এই বাক্যটি কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে একটু জানাও তো, কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে? ওই লাইনটি কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে একটু জানাও। যারা আজকের ক্লাসের পিডিএফটা পেতে চাও শেয়ার করে জাস্ট একবার ডান লিখে জানাবা, বা আমার আইডিতে নক দিয়ে রাখবা যে ভাই আমরা ক্লাসটা শেয়ার করেছিলাম, আপনি আমাদের ক্লাসের পিডিএফটা দেন। এবং সিরাজউদ্দৌলা নাটকের লিখিত অংশ থেকে যা আসবে সবগুলো দিয়ে দিব। অপরিচিত অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমার আইডি দেখো, আমি যে আমার আইডি থেকে 3টা রিঅ্যাক্টও দিয়ে দিচ্ছি, তোমরা শেয়ার করে অবশ্যই প্রমাণ দেখাবা, তবেই না আমি হচ্ছে তোমাদের ক্লাসের পিডিএফটা দিব। জিলানি হাসান জয় থেকে দেখো আমি দিয়েছি, 4টা শেয়ার করেছি, অবশ্যই প্রমাণ দেখাতে হবে। আজ যদি বাবা আসতেন কেমন মজা হতো, বাক্যটি কোন কালের বিশিষ্ট প্রয়োগ ঘটেছে বলো। এই যে দেখো এখানে কি আছে, হতো, তাহলে এটা কোন কাল হবে বলো। শেয়ার করে ডান লিখবা, তারপর আইডিতে জানালে প্রমাণ দেখালে আমি দিয়ে দেবো সম্পূর্ণ ক্লাসের পিডিএফটা, এবং গত ক্লাসের পিডিএফটা পেয়ে যাবা। নিত্যবিত্ত অতীত, পুরাঘটিত অতীত, বলো কি হবে। আজ যদি বাবা আসতেন তবে কেমন মজা হতো, কি হবে এটা বলো। নিত্যবিত্ত অতীতের ক্ষেত্রে দেখো আমি বলেছিলাম কি, ওই যে হতো তেন তাম, এটা মনে রাখবে, যেখানে কি আছে তেন, ঠিক তেমনই ভাবে দেখো এখানে হতে পারে আমরা রোজ নদীতে গোসল করতাম, নদীতে গোসল করতাম, তাহলে এখানে কি আছে দেখো তাম আছে, কি আছে তাম। তারপরে হতে পারে বাবা রোজ বাজার করতেন,
বাজার করতেন। তাহলে তিনটা শব্দ কিন্তু আমি লিখে দিয়েছি, একটা হচ্ছে কি হতো, একটা হচ্ছে তেন, আর একটা কি হবে তাম হবে, কি হবে তাম। যেমন 27 যদি হতো 127, বাবা রোজ বাজার করতেন, আমরা রোজ নদীতে গোসল করতাম। এখানে বলা আছে আজ যদি বাবা আসতেন কেমন মজা হতো, তাহলে এটা কোন কাল হবে বলো? নিত্যবৃত্ত অতীত হবে নাকি নিত্যবৃত্ত ভবিষ্যৎ? ভবিষ্যৎ তো হওয়ার কোনো প্রশ্নই আসে না। এরপর বলো অতীতের অভ্যাসজনিত কার্য বোঝাতে, মানে অতীতের অভ্যাসজনিত কোনো কাজ বোঝাতে কোন কাল ব্যবহৃত হয়? সাধারণ অতীত কাল, নিত্যবৃত্ত অতীত, অভ্যাসজনিত বুঝিয়েছে, সেক্ষেত্রে এটা কি হবে বলো? অতীতের অভ্যাসজনিত কোনো কাজ বোঝাতে কোন কাল ব্যবহৃত হবে? যেহেতু অভ্যাস বলেছে সেটা চলমান, সেটা তো নিত্যবৃত্ত অবশ্যই হবে। তাহলে নিত্যবৃত্ত, হ্যাঁ বলেই তো দিয়েছি, তাও তোমরা একটু জানাও, তারপরও একটু জানিয়ে দাও। তাহলে সঠিক উত্তর এটা এখানে কি হবে বলো তো? নিত্যবৃত্ত অতীত হবে, নিত্যবৃত্ত অতীত। সাধারণ অতীতকাল তো না, এখানে পূজারায়, ধন্যবাদ তোমাকে। এরপরে বক্তা বললেন শত্রুর অত্যাচারে আজ দেশ বিপন্ন, বাক্যটি কোন কালে? সাধারণ, বর্তমান, ঘটমান। তাহলে দেখো বক্তা বললেন, কি বলেছেন তিনি? শত্রুর অত্যাচারে দেশ আজ বিপন্ন। তাহলে দেশ কি আগে বিপন্ন হয়ে গেছে বা সামনে বিপন্ন হবে, নাকি ঘটমান আছে এই বিপন্নটা? দেশের যে হচ্ছে শত্রুর যে অত্যাচার সেটা হচ্ছে চলমান আছে, কোনটা বুঝিয়েছে বলো তো? 12 গ, এখানে 13 নম্বরে আছি আমরা। তাহলে বলো কোনটা হবে? বক্তা বললেন শত্রুর অত্যাচারে দেশ আজ বিপন্ন, বাক্যটি কোন কালের উদাহরণ? সাধারণ, বর্তমান, ঘটমান, নাকি পুরাঘটিত, নাকি ঘটমান অতীত? ঘটমান অতীত তো এখানে আসবে না, তাহলে কোনটা হবে বলো? সঠিক উত্তর দেখো, এটা হচ্ছে চলমান রয়েছে, কারণ শত্রুর আক্রমণ বা অত্যাচার এখানে পূর্বে ছিল বা ভবিষ্যতে আসবে এমন না, সেটা কি চলমান রয়েছে, সেক্ষেত্রে এটা সঠিক উত্তর কি হবে বলতো? এই যে ঘটমান হবে, কি হবে? ঘটমান বর্তমান। রোগ হলে ওষুধ খাবে, এটা কোন কালের অনুসর্গ বলো? এবং রোগ হলে ওষুধ খাবে এটা কি অর্থে ব্যবহার করা হয়েছে সেটা একটু জানাবা। বলেছিলাম ব, তারপর হচ্ছে বে, আর একটা হচ্ছে বেন। এইগুলো সাধারণত থাকলে সেটা কালের বিশিষ্ট প্রয়োগের ক্ষেত্রে সেটা কি হবে বলতো? কোন কাল? বর্তমান, ভবিষ্যৎ, নাকি অতীতকাল? রোগ হলে ওষুধ খাবে, তোমাকে পূর্বের কথা বলছে না, তোমার হচ্ছে বর্তমান কাল, এটাও তো না, খাবে বলেছে, তাহলে এটা কি হবে বলতো? যে ভবিষ্যৎ কাল হবে, কি হবে? ভবিষ্যৎ। তোমরা আরেকটু যদি এই প্রশ্নটা অন্য লেভেলের আসে, যে রোগ হলে ওষুধ খাবে, এটা ভবিষ্যৎ কালের কোন অর্থে ব্যবহৃত হয়েছে একটু জানাও, কোন অর্থে? আচ্ছা তোমরা অনেকে উত্তর করছো না, ভুল যাক সমস্যা নাই, ভুল থেকেই তো শিক্ষা নিবে, উত্তর করার চেষ্টা করো। তাহলে এখানে কি হবে বলতো? এখানে সঠিক উত্তর হবে ভবিষ্যৎকাল। এমডি রিমন কাজী, ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। আজ যদি সুমন আসতো কেমন মজা হতো, বাক্যটি কোন কালের বলো? পূর্বে এই ব্যাখ্যাটা দিয়েছি, তারপর একটু জানাও। আজ যদি সুমন আসতো কেমন মজা হতো, কোন কাল এটা? সঠিক উত্তর কি হবে একটু ঝটপট জানাও। এখানে দেখো আজ যদি সুমন আসতো, যে বললাম হতো, তেন, তাম, এগুলো সব কি হবে বলতো? নিত্যবৃত্ত অতীত হবে, কি হবে? নিত্যবৃত্ত অতীত হবে। সঠিক উত্তর যারা খ জানিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর দেখো পরবর্তী কোশ্চেনটি বলা হয়েছে সন্ধ্যায় সূর্য অস্ত যায়, এটা কোন কালের উদাহরণ? সন্ধ্যায় সূর্য অস্ত যায়, এটা কোন কালের উদাহরণ বলো?
তাহলে দেখো এই যে সূর্য অস্ত যায়, এটা প্রতিনিয়ত হচ্ছে, প্রতিনিয়ত এটা, তাহলে এটা কি হবে বলো? সাধারণ বর্তমান ঘটমান নাকি নিত্যবিত্ত বর্তমান? জিকে ক্লাস কবে হবে? এখানে তো প্রতিনিয়ত ক্লাস হয় আমাদের, প্রতি মঙ্গলবারে আমাদের পেজে কিন্তু তোমাদের এক সপ্তাহ ব্যাপী কোন ক্লাসগুলো অনুষ্ঠিত হবে, পরীক্ষা হবে, মঙ্গলবারে কিন্তু রুটিনটা দিয়ে দেওয়া হয়। তোমরা এই ক্লাস শেষ হইলে পেজে একটু দেখে নিও, পেয়ে যাবে। সঠিক উত্তর তাহলে এখানে ইসরাত নুরানি জানিয়েছো খ, হাসিব জানিয়েছো ঘটমান বর্তমান না না, এই যে রিয়ান্তা সুলতানা জানিয়েছো গ, জেসমিন আক্তার অসংখ্য ধন্যবাদ তোমাকে, অর্পিতা অর্পণা অসংখ্য ধন্যবাদ। দেখো এটা সন্ধ্যায় সূর্য অস্ত যায়, এটা কি হবে বলো তো? এটা চলমান আছে, কি আছে? প্রতিনিয়ত, এটা অভ্যস্ততা, তাহলে এটা কি হবে? এটা সঠিক উত্তর, সেক্ষেত্রে এটা কি হবে? সি হবে। কি হবে? সি। যারা সি জানিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক করে নাও বাকিরা। সি। নিত্যবিত্ত অতীতের উদাহরণ কোনটি? ডি ইউনিটে 13-14 সেশনে কোশ্চেনটি এসেছিল, বলো। আমি ব্যাখ্যা কিন্তু দিয়েছি আগে, তারপর আরেকটু মনে রাখবা, এই যে যদি কোনো বাক্যের মধ্যে হতো, তারপর আছে একটা আছে তেন, আর একটা হচ্ছে তাম, তাহলে বলো তো কোন বাক্যে এই তিনটার একটা আছে? সেটা হবে নিত্যবিত্ত অতীত, সেটা হবে নিত্যবিত্ত অতীত। কোনটায় আছে বলো? তোমরা ইতিমধ্যে অবগত হয়েছো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে। তারই ধারাবাহিকতায় তোমরা বিগত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করবা, কারণ পড়াশোনা না করে আর ওই ভালোভাবে তুমি একটা বলবে যে আমি তো ভার্সিটিতে পরীক্ষা দিব না, আমি ন্যাশনালে ভর্তি হবো জিপিএর ভিত্তিতে, কিন্তু না। আজকে কিন্তু তোমাদের সেই চূড়ান্ত 18, আজকে 18 তারিখ মিটিং হয়েছে, সেখানে তোমাদের যে পরীক্ষাটা হবে সেটাও কিন্তু সার্কুলার দিয়েছে, আমাদের পেজে কিন্তু বিস্তারিত আছে। সেক্ষেত্রে তোমরা বিগত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করার স্বার্থে জয়কলি পাবলিকেশন কর্তৃক যে প্রকাশিত যে প্রশ্ন ব্যাংক আছে 7 কলেজ, সেগুলো একটু কিন্তু গুরুত্ব সহকারে পড়বা। এবং সেখানে তোমাদের বাংলা 25 মার্ক কিন্তু আছে, যেটা আমি দেখলাম, ভুল যদি না হয়, হ্যাঁ 25 মার্কে। তাহলে বলো এখানে সঠিক উত্তর কি হবে? এই যে 27 যদি হতো 127, এটা কিন্তু অসম্ভব। 27 কখনো তো 127 হবে না, অসম্ভব কল্পনায়। আর প্রত্যেকটা মানুষ কিন্তু এই অসম্ভব কল্পনায় বিভোর। এই অসম্ভবকে সম্ভবে রূপদান করতে তোমাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। এই নিয়মিত ক্লাসগুলো করবা, পরীক্ষা দিবা, পরীক্ষার মাধ্যমে যেগুলো তোমার ভুল হবে সেই টপিকগুলো আবার বেশি বেশি পড়বা। তাহলে এখানে কি হবে? ক হবে। কি হবে? ক। এরপরে বলো, প্রত্যেকের কাছ থেকে এই কোশ্চেনটার উত্তর আশা করছি। সত্য গোপন করো না কোন অর্থে বর্তমান কাল? বলো। এই যে সত্য গোপন করো না, এটা তো বর্তমান কাল, ঠিক আছে, কিন্তু এটা কোন অর্থে সেটা জানাও। কোশ্চেন প্যাটার্ন, আব্দুল হাই, কোশ্চেন প্যাটার্ন জানতে হলে অবশ্যই তোমাকে বিগত বছরের প্রশ্ন ব্যাংক পড়তে হবে। তার জন্য আমাদের এই ক্লাস শেষে পেজে একটু নক করবা, যে এই কোশ্চেন ব্যাংকটা তোমার জন্য ভালো হবে, সেটা তুমি সংগ্রহ করে এখন থেকেই প্রস্তুতি নাও। তাহলে বলো তো 18 এর সঠিক উত্তর কি হবে? সত্য গোপন করো না, এটা তো অনুরোধ বোঝাচ্ছে না। প্রান্ত সাধক প্রাণ আদেশ, এটা তো আদেশ হতো না। এই যে আনিশা তাহাসিন, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তাহমিনা ইসলাম ফারিয়া জানিয়েছো, অর্পিতা ধন্যবাদ। উপদেশ, সত্য গোপন করো না, সদা সর্বদা সত্য কথা বলবে। তাহলে এইগুলো তোমাকে অনুরোধ করা বোঝাচ্ছে না? আমি যদি বলি প্লিজ ক্লাসটি একটু শেয়ার করে দাও, এই যে এটা কি হবে? এটা অনুরোধ হবে, এটা অনুরোধ, রিকোয়েস্ট করছি আমি তোমাদেরকে। তাহলে এখানে কি হবে বলো তো? উপদেশ। বি বি। গত বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনটা এসেছে। চলো নাটক দেখে আসি, বাক্যটিতে কোন বাক ভঙ্গির প্রকাশ পেয়েছে? অনুরোধ, আদেশ, প্রস্তাব নাকি ইচ্ছা? বলো তো এটা কি হবে? এই কোশ্চেনটার উত্তর যে পাবে, যে মানে সঠিকভাবে দিতে পারবে, সে সত্যি মেধাবী। তার মধ্যে ল্যাটেন্ট ট্যালেন্ট, সুপ্ত প্রতিভা কিন্তু লুকায়িত আছে। বলো কি হবে? ঝটপট জানো কি হবে? চলো নাটক দেখে আসি, বাক্যটিতে কোন বাক ভঙ্গির প্রকাশ পেয়েছে? উনিশের সঠিক উত্তর কি হবে? অনুরোধ, আদেশ। এখানে তো আদেশ তো হবেই না। আর প্রস্তাব কেন হবে? তুমি কি প্রপোজ করছো নাকি? তুমি বলছো চলো এই দোস্ত চল তো নাটক দেখে আসি,
একটা দোস্ত বলবে কি, তোমার একটা বন্ধু বলবে কি, আমার কাছে টাকা নেই, আমি যাব না। তুমি আরো তাকে কি করবা বলো তো, রিকোয়েস্ট করবা যে চল আমি কিছু দিব তোকে, একসাথে দেখে আসি। তাইলে এটা কি হবে বলো তো, এটা সঠিক উত্তর কি হবে? হ্যাঁ কাজল, ধন্যবাদ। 19-এর গ, 19-এর গ। প্রস্তাব কেন? প্রস্তাব তো না, ইচ্ছা তো হবে না, ইচ্ছা প্রকাশ করছে তোমার এখানে, প্রস্তাবও হবে না। আমি এইভাবে অন্যভাবে তোমাদেরকে একটু বলার চেষ্টা করলাম, উত্তর বলে দিয়েছি, তারপরে উত্তর ভুল দিচ্ছ কেন? তোমরা যদি কোথাও ঘুরতে যাও, বেড়াতে যাও, সেখানে এক বন্ধু যদি না যায়, তাকে কি করো? অনুরোধ করো না? কি করো? অনুরোধ করো। সেক্ষেত্রে কি হবে বলো তো? এখানে এই যে এক একজন এক এক রকম উত্তর দিচ্ছ কেন? ইচ্ছা না? হ্যাঁ অনুরোধ। আমাকে সাহায্য করুন, কি অর্থে অনুজ্ঞা ব্যবহার করা হয়েছে? আমাকে সাহায্য করুন, এটা কি অর্থে অনুজ্ঞা ব্যবহার করা হয়েছে বলো? প্রার্থনা, উপদেশ। উপদেশ তো এখানে হবেই না, তাহলে আগে একটা বাদ দিয়ে দাও। এরপর প্রার্থনা কখন? যে আল্লাহ তোমার সহায় হোক, সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক, সেই ক্ষেত্রে এটা কি হবে তোমার তো বলো তো? যে প্রার্থনা। তো এখানে বলা হয়েছে দেখো যে আমাকে সাহায্য করুন, এটা কোন অর্থে বলো? হ্যাঁ এটা প্রার্থনা হবে কি না হবে একটু বলো। যে আমার আল্লাহ তোমার মঙ্গল করুক, সাহায্য করুন, বা আমাকে বলে না যে তোমার সহায় হোক, আমরাই তো বলি সৃষ্টিকর্তা তোমার সহায় হন। তাহলে এই ক্ষেত্রে এটা কি হবে বলো তো? এটা হচ্ছে আদেশ নাকি প্রার্থনা বলো? আদেশ নাকি প্রার্থনা হবে? সি সি বলেছো, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে কি বলো তো? এটা প্রার্থনা অর্থে। এরপর আচ্ছা আমাদের আর কোশ্চেন নাই, আমি কিন্তু বিগত বছরের কিছু কোশ্চেন তোমাদেরকে দিব, যেগুলো তোমরা একটু উত্তর করার চেষ্টা করবে। আগে হোয়াইট বোর্ড দেন নাকি শেষ করে দিব? আজকের ক্লাসটি এ পর্যন্তই শেষ করতে হচ্ছে। পরবর্তী দিন আমাদের 10 নং লেকচারে ক্লাস অনুষ্ঠিত হবে, এবং যারা পরবর্তীতে ক্লাসটি করবে অবশ্যই একটু শেয়ার করে রাখবে, আর যাদের পিডিএফ লাগবে ক্লাসের অবশ্যই শেয়ার করে আমাকে কিন্তু ইনবক্সে জানাবে, তাহলে আমি এটা দিয়ে দিব তোমাদেরকে। কিভাবে বলো তোমরা? আচ্ছা আমরা 90 জন আছি। আচ্ছা আমি কিছু শেষ করে দেবো নাকি প্রশ্ন আলোচনা? পেন কই? কলমটা কই? আমরা কিছু গুরুত্বপূর্ণ বানান নিয়ে তোমাদেরকে আমরা আর 10 মিনিট আমরা একটু আলোচনা করব। যদি বলা হয় প্রতিযোগিতা বানান, কালারটা ঠিক আছে কিনা আমাকে একটু জানাও তো। প্রতিযোগিতা বানান এটা সঠিক কিনা একটু জানাও। এটা কি সঠিক এই প্রতিযোগিতা বানান? কোনটা সঠিক বলো তো? প্রতিযোগিতা সঠিক কোনটা বলো, ঝটপট জানাও।
প্রতিযোগিতা বানান সঠিক কোনটা? দেখো যদি কোনো শব্দের শেষে তয়কার থাকে, তয় বা ফলা থাকে, তারপর হচ্ছে পরিষদ থাকে, পরিষদ, পরিষদ বর্গ, সাধারণত যদি এইগুলো থাকে, তয় বা ফলা থাকতে পারে, তারপরে ত থাকতে পারে, পরিষদ থাকতে পারে, বর্গ থাকতে পারে, তাহলে তার পূর্বে কি হবে বলতো? তার পূর্বে হচ্ছে রস্যিকার হবে। যেমন আমরা যদি লিখি এখানে দায়ী, কি লিখি? দায়ী। দায়ী বানানটা কিন্তু ঠিক আছে, কিন্তু এই দায়ীর সঙ্গে যখন আমরা তয় বা ফলা যুক্ত করব তখন সেটা কি হবে বলতো? পূর্বে রস্যিকার হয়ে যাবে। তাহলে দায়িত্ব বানান। এরপরে দেখো প্রতিযোগিতা বানান আছে, তাহলে প্রতিযোগী বানান দেখো এটা ঠিক আছে, প্রতিযোগী, সেক্ষেত্রে দীর্ঘইকার ঠিক আছে, কিন্তু এর সঙ্গে যখনই তয়াকার যুক্ত হবে তখন কিন্তু আর এই দীর্ঘিকার থাকবে না, তখন কি হয়ে যাবে? রস্যিকার হয়ে যাবে। ঠিক তেমনই ভাবে দেখো, এইবার তো লেখা বোঝা যাচ্ছে, লাল, সাদার পরে লাল, এটা বোঝা যাচ্ছে আশা করি। এরপর যদি বলে মন্ত্রী বানান, মন্ত্রী বানান দেখো এখানে দীর্ঘইকার ঠিক আছে, কিন্তু এই যখনই এর সঙ্গে তয় বা ফলা যুক্ত হবে তখন এটা কি হবে বলতো? এই পূর্বে হবে রস্যিকার হয়ে যাবে, মন্ত্রিত্ব হয়ে যাবে। কি হবে? মন্ত্রিত্ব। ঠিক তেমনই ভাবে প্রাণীবিদ্যা, বিদ্যা যদি যুক্ত হয়, বিদ্যা, বিদ্যা যুক্ত হইলে পূর্বে কি হবে বলতো? এই পূর্বে হচ্ছে রস্যিকার হয়ে যাবে, প্রাণীবিদ্যা। এরপর দেখো পরবর্তী বানানটি বলতো পুরস্কার বানান। পুরস্কার বানান কি হবে? পুরস্কার বানান দন্ত স হবে নাকি মূর্ধন্য স হবে? একটু জানাও। পুরস্কার বানান দন্ত স নাকি মূর্ধন্য স, কোনটা ঠিক আছে? পুরস্কার বানান সঠিক কোনটা? আচ্ছা কালো নিয়েছি, এবার হয়তো বা সমস্যা হবে না তোমাদের। পুরস্কার বানান সঠিক কোনটা একটু ঝটপট জানাও। সাধারণত মনে রাখবা যে রস্যইকার যুক্ত উপসর্গের পর কি হয় বলতো? যেমন আমরা যদি এখানে লিখি একটা হচ্ছে বহি, আর একটা হচ্ছে পরি, যদি আমরা লিখি আরেকটা যদি আমরা লিখি আবি, আবি, তাহলে এই তিনটার ক্ষেত্রে মনে রাখবা যেমন বহিষ্কার বানান, বহিষ্কার বানানে কি হবে বলতো? মূর্ধন্য ষ হবে। ঠিক তেমনই ভাবে পরি থেকে হচ্ছে পরিষ্কার, পরিষ্কার বানানে কি হবে? মূর্ধন্য ষ হবে, পরিষ্কার। আরেকটা দেখো আবি, আবি থেকে কি হবে বলতো? আবিষ্কার, আবিষ্কার বানানো কি হবে? মূর্ধন্য ষ হবে। তাহলে এই যে রস্যইকার যুক্ত এরপরে কি হবে বলতো? মূর্ধন্য ষ। কিন্তু পুরস্কার বানানে দেখো কি হবে? গত বছর এটা এসেছে, দন্ত ষ হবে। পুরস্কার বানানে কি হবে? দন্ত ষ। ঠিক আরেকটা মনে রাখবা, তিরস্কার বানানে, তিরস্কার বানানেও কি হবে বলতো? দন্ত ষ হবে। ঠিক তেমনই ভাবে আরেকটা হচ্ছে নমস্কার, নমস্কার বানানেও কি হবে? দন্ত ষ হবে। অনেকে কিন্তু ভুল করে থাকি আমরা, এগুলো একটু ঠিক করবে। এরপরে বলে মুমূর্ষ বানান কোনটা হবে? মুমূর্ষ বানান কোনটা? মুমূর্ষ বানান সঠিক কোনটা বলো, ঝটপট জানাও। বানান শুদ্ধ করার পর সঠিকটাও ভুলে যাই। তাহলে পরিবহি আবি, এক্ষেত্রে মনে রাখো যে বহিষ্কারে মূর্ধন্য ষ হয়েছে, তারপরে দেখো পরিষ্কারে মূর্ধন্য ষ, আবিষ্কারে মূর্ধন্য ষ, কিন্তু পুরস্কার বানানে কি হবে বলতো? দন্ত ষ হবে। ঠিক আছে, এটা ভুল। তারপরে আরেকটা দেখো নমস্কার বানান, এটা দন্ত ষ হবে। তিরস্কার বানানে কি হবে? দন্ত ষ হবে। তোমরা আমাকে জানাও মুমূর্ষ বানান সঠিক কোনটা? এমডি মেহেদি, মেহেদি সজল, অসংখ্য ধন্যবাদ। এরপরে আর যে তিনটা বানান দিব তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই
যদি বলা হয় পূর্বাহ্ন বানান সঠিক কোনটা, আমি 6টা বানান দিচ্ছি, সঠিক কোনটা হবে একটু তোমরা কমেন্টে জানাও। পূর্বাহ্ন, মধ্যাহ্ন, তার কাছে মুমূর্ষ। দেখো আমরা এখনো 88 জন ক্লাসটিতে যুক্ত আছি, ধন্যবাদ তোমাদেরকে। এত রাতেও যে ক্লাসটিতে যুক্ত আছো, তোমাদের মনের আশা যেন পূরণ হোক। আমরা 97 জন আছি, 97 জন। আর একটি বার একটু শেয়ার করে দিই আমরা ক্লাসটি। তাহলে মুমূর্ষু বানান হবে, এটা সঠিক হবে মুমূর্ষু। আরেকটা আছে দেখো অপরাহ্ন, অপরাহ্ন। আরেকটা আছে দেখো, কোনটা সঠিক? এই 6টা বানানের মধ্যে সঠিক কোনগুলো একটু কমেন্টে আমাকে জানাও। আমি যদিও ব্যাখ্যা দিয়ে দিব তোমাদেরকে। দেখো দিনের 3টা ভাগ আছে, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সকাল, দুপুর, সন্ধ্যা। সেক্ষেত্রে পূর্বাহ্ন মানে কি বলতো? পূর্ব দিক। তাহলে সূর্য কোন দিকে ওঠে? এই 3টা মনে রাখবা। সূর্য, সাপোজ সূর্য মনে করো, এখানে দেখো এই যে পূর্বাহ্ন মানে কি পূর্ব দিক। তাহলে সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে। সূর্য যখন ওঠে তখন সেটা নিচ থেকে উপরে ওঠে, এজন্য মনে রাখবা এই 9টা কোথায় হবে? নিচে হবে। আর 9 যখন নিচে হয় তখন সেটা কি হয়? মধ্যাহ্ন না, এটা কিন্তু ভুল। মধ্যাহ্ন মানে কি? দুপুর বেলা। সূর্যের অবস্থান কোথায় থাকে? মাঝ বরাবর থাকে বা উপরে থাকে, এই জন্য 9টা কোথায় হবে? এই যে উপরে থাকবে। আর 9 যখন উপরে থাকে তখন সেটা দন্তান্ন ন হবে। অপরাহ্ন মানে কি? সন্ধ্যা। সূর্য পশ্চিম দিকে কি অস্ত যায়, তাহলে সূর্যের অবস্থান থাকে নিচে, এই জন্য 9টা কোথায় থাকবে? নিচে। আর নিচে থাকলে সেটা কি হবে? মধ্যাহ্ন না। ক্লিয়ার কিনা বলো? এইভাবে মনে রাখবে এই 3টা। আচ্ছা, আজকের ক্লাসটি এ পর্যন্তই রাখতে চাচ্ছি। 1 মিনিট সময় নিয়ে নিচ্ছি আমি। তোমাদের কাছে ক্লাসটি কেমন লেগেছে একটু জানিয়ে দাও। এবং পরবর্তীতে মানে 10 নং লেকচারে ক্লাসটি অনুষ্ঠিত হবে। যারা এখনো প্রশ্ন ব্যাংকটা সংগ্রহ করনি, তোমাদের তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হবে, আমাদের পেজে নক করো, ইনশাল্লাহ ভালো একটা বই তোমাকে সাজেস্ট করা হবে এবং সেই বইটা এখন থেকে পড়া শুরু করো। আর পেজে কিন্তু আমাদের প্রতি মঙ্গলবার এক সপ্তাহে যে ক্লাসগুলো হবে, আজকেও কিন্তু 3টা ক্লাস অনুষ্ঠিত হয়েছে। জীববিজ্ঞান, তারপর হচ্ছে মেডিকেলের জন্য কিন্তু তোমাদের কোর্স শুরু থেকেই সে ক্লাস হতেই আছে, পরীক্ষা হচ্ছে। তোমরা নিয়মিত আপডেটগুলো দেখবা। অসাধারণ স্যার, ভালো থাকবেন, ধন্যবাদ। পরবর্তী ক্লাস কবে? আমার প্রতি সোমবার আমার ক্লাস পাবে, বাংলা ক্লাস প্রতি সোমবার পাবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।